ফ্ল্যাশব্যাক ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি আবারও নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। তো তোমরা যে যেখানে দেখছো ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, কারণ নওশাদ সিদ্দিকী কিন্তু আজকে তিন জায়গায় গিয়েছিল। দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই শেষ ভিডিওটা এটাও দেখে বলবে কেমন হয়েছে। তবে এই ভিডিওটা আমি যতটা জানি মোটামুটি ভালো হবে, তবে চেষ্টা করব আরও ভালো ভিডিও করার জন্য। তো আজকে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখাচ্ছে পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখে কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। A few moments later. আমাদের বাস স্ট্যান্ডে চলছে থেকে 2021-এ জিততে পারি আমরা যদি খামচুনি জিততে পারে তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে। ওই শপথ রাখতে বলুন, ওই শপথে কোনো কাজ হবে না। মানুষ প্রস্তুত আছে। 2021-এ যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে পক্ষ নিয়ে, 2026-এ এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে। অবস্থায় আপনি আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে সবসময় এক বার্তা, শান্তির সাথে থাকো। মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না। প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি, পিঠ পেতে দেবো, মার খাবো কিন্তু আমরা মারবো না। গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গিয়েছিল তাদের সহযোগিতা করার জন্য, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি এখন উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হচ্ছে। তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত পড়ছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি। উনি গল্প শোনায় উড়িষ্যার, গল্প শোনায় অসমের, গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রের বিপন্ন। আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো? আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, ঠিক করে সরকারি ত্রাণ পাচ্ছে না, ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে। এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না, উত্তরবঙ্গের মানুষ দেবে, দক্ষিণবঙ্গের মানুষ দেবে। এর জবাব দেবে যারা ওই মারধর করেছে। আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে সেটা কি ভালো লাগবে? ভাইজান, যে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে, অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন, সে ব্যাপারে কি বলবেন? তার আগে বলি, অভিযুক্ত একটা পুরুষ, তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে? তিলোত্তম আমাদের বাড়ির মেয়েকে যে খুন করে ধর্ষণ করলো, এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয়? কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো। তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি, তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো, ধর্ষণ করে ওরা শ্লীলতাহানি করেছে। তার যে ধর্মীয় পরিচয় যদি হয়, শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই, ধর্মীয় রাজনীতি করা ছাড়া। তারপরও আমি বলবো, যেভাবে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে হবে, দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে, তাদেরকে ছেড়ে রেখেছে কেন? তাদেরকে এখন গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখছে না কেন? ভাইজান, যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলানো। এসআইআর এখন বিজেপির মুখ্য হাতিয়ার হয়েছে, আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? কি? আমি সংবিধানের পক্ষে। এমন কোশ্চেন করবেন না। যদি প্রশ্ন আপনাকে করে, আপনি কি এখন বাজার থেকে তোলা বন্ধ করে দিয়েছেন? তার মানে কি? যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন, সংবিধান বন্ধ করেননি, তার মানে এখন চালিয়ে যাচ্ছেন। সুতরাং পক্ষে বিপক্ষে এই ধরনের কথা বলবেন না। আমি আপনাকে বলি, এসআইআর এখন রাজনীতিকরণ হচ্ছে। তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে, এসআইআরকে হাতিয়ার করছে। এসআইআর হওয়ার জন্য প্রায় 70,000 অফিসার লাগবে, প্রতি বুথে একটা করে অফিসার লাগবে, বুথ লেভেল অফিসার। কে দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে। এআরও গুলোকে কারা দিচ্ছে?
বিএলওগুলোকে কারা দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে। তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে? আমরা চাই স্বচ্ছভাবে হোক, কোনো বৈধ ভোটারকে ডি ভোটার না করা হয়। সেই জন্য বলেছি, আবারও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমাধান হয় না। আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন, প্রথম কাজ হবে বিএলও, বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজুন, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন। যদি সে ব্যাটা ইচ্ছাকৃতভাবে কাউকে ডি ভোটার বানিয়ে চলে যায়, তার বিরুদ্ধে আইনত লড়াই হবে, মাঠে ময়দানে নেবে, গণতান্ত্রিককে জবাব দেওয়া হবে। আর তৃণমূলের কথায় কেউ ভরসা করবেন না। এই গল্প শুনিয়েছিল এনআরসি সিএ হতে দেবো না, হলে আমার বুকের ওপর দিয়ে হবে, অলরেডি তো সিএ হচ্ছে, বুকের ওপর দিয়ে গেছে। এর কথাই কেউ বিশ্বাস করবেন না। জায়গাটা আছে, বসার জায়গা আছে তো। কি অভাব অভিযোগগুলো আছে সেইগুলো শুনবো। আর আমি সাধারণতভাবে জনসংযোগ নিবিড়ভাবে একটু করার পক্ষপাতী, মানে কম লোককে নিয়ে জনসংযোগ করার আমি পক্ষে। কেন কম লোককে নিয়ে জনসংযোগ করার পক্ষে এটা আপনাদের ভাবতে হবে। কারণ জনসভা করলে লোক দেওয়ার জায়গা, লোক ভরার জায়গা থাকে না, মানে এত লোক হয়ে যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষ একজন আমার কাছে সবাই এসে পৌঁছাতে পারে না, তার সমস্যা, তার অভাব অভিযোগ আমাকে জানাতে পারে না। তার আমাদের নেতারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ। সেই জন্য আমি নিবিড়ভাবে করি, এই জন্য অল্প লোককে এই জন্য করি। সেখানে মহিলারা, পুরুষেরা, বয়স্করা সহজেই যাতে এসে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে। আমাদের অফিস আছে, এমএলএ কার্যালয় আছে, শান্তপুর অঞ্চলে। আমি ওখানে সবসময় বসতে পারি, আর আমি যেতে একটু তাদের কষ্ট হবে। একটা হচ্ছে বয়স্ক লোকেরা, আমার মা বোনেরা, এদের যেতে আসতে একটু সমস্যা হবে। সেই জন্য আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বুথে ছুটে যাই, তাদের সাথে কথা বলি। আজকে কারণা বুথে এসেছি, আপনাদের সমস্যার কথা শুনবো। আমার তাৎক্ষণিক সমাধান করার হলে আমি তাৎক্ষণিক সমাধান করব, অন্যথায় কিভাবে গেলে সমাধান হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলে দেবো। আজকে এসে দেখছি যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে, এত মানুষের সমাগম হয়েছে, তাহলে আমি আপনাদের কাছে কয়েকটি বিষয়ে আমি চর্চা করতে চাই। আপনারা কি শুনতে চান? যারা শুনতে চান হাত তুলে দেখান তো। আপনারা শুনতে চান? মায়েরা আপনারা শুনতে চান? ওপরে যারা আছেন, তো বর্তমান বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদেরকে একটু চোখ কান খুলে চলতে হবে। কারণ